গুড মর্নিং স্টুডেন্টস এন্ড ওয়েলকাম টু দ্রোনাস অনলাইন ক্লাস। আমি সিসিল দিওয়ান, তোমাদের সোশিওলজি টিচার। আজকে এসেছি তোমাদের বিসিএস সোশিওলজি অপশনাল পেপার নিয়ে ডিসকাস করতে। সাধারণত তোমরা জানোই যে আজকে আমাদের যে এটা প্রথম ক্লাস হচ্ছে সোশিওলজি নিয়ে, ঠিক আছে, যেটাকে আমরা হিন্দিতে বলি সমাজ শাস্ত্র। তোমাদের মধ্যে অনেকরাই স্টুডেন্টরা জানো যে এইটা এমন একটা পেপার যেটা খুবই স্কোরিং বিসিএস অপশনালের ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু তাও অনেক স্টুডেন্টরা হচ্ছে এই পেপারটাকে অপ্ট করতে, এই পেপারটাকে চুজ করতে একটু ভয় পায়। তার কারণ হচ্ছে যে যখন আমরা স্কুলে পড়েছিলাম, যখন তোমরা স্কুলে পড়েছো তখন তোমাদের এই সোশিয়োলজি সাবজেক্টটা ছিল না, সেকেন্ডারিতেও না আর হায়ার সেকেন্ডারিতেও না। যেহেতু এটা একটা নতুন সাবজেক্ট, তো অনেক সময় স্টুডেন্টরা ভাবে যে এটাতে এখন নতুন কিছু এমন জিনিস পড়তে হবে যেটা আমাদের জন্য একদম নতুন হবে, আর সেটা বুঝতেও হয়তো আমাদের একটু অসুবিধে হতে পারে। আর তার জন্য বেসিক্যালি স্টুডেন্টরা এটাকে অপ্ট করে না, ঠিক আছে, চুজ করে না। কিন্তু আমি তোমাদেরকে বলছি এটা আমার নিজস্ব পার্সোনাল মানে এক্সপিরিয়েন্স, আর আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে বিসিএস এ সোশিয়োলজি অ্যাজ আ সাবজেক্ট, যেটা অপশনাল পেপার, এর থেকে বেশি ভালো স্কোরিং হচ্ছে তোমরা কোথাও করতে পারবে না। এটা এত মানে এইখান থেকে একদম বেসিক লেভেলের প্রশ্নগুলো জিজ্ঞাসাবাদ করা হয়। তোমরা সকলেই জানো যে অপশনাল পেপার যেটা সেটা দুটো ভাগে থাকবে, ঠিক আছে, পেপার ওয়ান আর পেপার টু। ঠিক আছে, 400 মার্কসের টোটাল হয়, 200 200 করে থাকে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন আচ্ছা এখানটাতে বলে দিই, এক একটা যে পেপার ওইটা হচ্ছে দুটো সেকশনে ভাগ করা থাকে, ঠিক আছে, দুটো সেকশনে ভাগ করা থাকে। দাঁড়াও, সেকশন এ আর সেকশন বি, ঠিক আছে। সেকশন এ তে 4টে কি 5টার মতন তোমার প্রশ্ন থাকবে। আর ওইখান থেকে তোমাদেরকে বলবে, আহ, আচ্ছা উপরে একটা কি বলবে, কলমে অলরেডি একটা নোটিফিকেশন তোমাদেরকে দেওয়া থাকবে যে এনি মিনস থ্রি অ্যাটেন মিনিমাম টু অ্যান্ড ম্যাক্সিমাম থ্রি ফ্রম এনি অফ দি সেকশন, মানে তোমাদের কাছে দুটো সেকশন আছে, ঠিক আছে, তোমাদেরকে টোটাল 5টার মতন কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। আর অ্যাটলিস্ট অ্যাটলিস্ট তোমাদেরকে হচ্ছে সেকশন এ বা সেকশন বি দুটোর মধ্যে কোনো একটা সেকশন থেকে হচ্ছে 3টে কোশ্চেন অবভিয়াসলি মানে ওইটার আনসার তোমাদেরকে করতেই হবে। বুঝতে পারছো তো? তো ভাবো যদি তুমি সেকশন এ থেকে দুটো প্রশ্নের উত্তর করলে, তাহলে সেকশন বি থেকে তো তোমাদেরকে 3টে করতেই হবে। এমন হবে না যে তুমি এখানটাতে দুটো করে ছেড়ে দিলে আর এখানটাতেও দুটো করে ছেড়ে দিলে, না, তাহলে সেটা হচ্ছে তোমাদের পেপার ইনকমপ্লিট ধরা হয়। বুঝতে পারছো তো? মার্কস যেটা, সেটা প্রায় সেটা 15 মতন মার্কস হয়, ঠিক আছে, পার কোশ্চেন 15 মার্কস করে হয়। কেমন? পেপার ওয়ান যেটা, পেপার ওয়ান হচ্ছে এটা বেসিক গ্রাজুয়েট লেভেলে, যেখানটাতে সামান্য মানে বেসিক কনসেপ্ট গুলো জিজ্ঞাসাবাদ করা হয়। আইসিএসসি বোর্ড যারা আছে, আইসিএসসি বোর্ড যারা 11 12 আইসিএসসি বোর্ড থেকে করেছে, তাদের সোশ্যোলজি একটা সাবজেক্ট থাকে। আর ওই লেভেলের যে বেসিক কনসেপ্ট, বেসিক জিনিসপত্র যেগুলো থাকে ওই বইতে, ওইগুলো হচ্ছে তোমাদের পেপার ওয়ানে জিজ্ঞাসা করা হয়, পেপার ওয়ানটাতে, ঠিক আছে। পেপার টুটা হচ্ছে একটু সাবজেক্টিভ। দেখো সাবজেক্টিভ তো দুটো এমনিতে, কিন্তু পেপার টু তাতে এরকম ভাবে মানে প্রশ্নগুলোকে জিজ্ঞাসাবাদ করে, সেগুলো অনেক কিছু সাবজেক্টিভ হয়। মানে তোমাদের নিজস্ব জ্ঞান, তোমাদের নিজস্ব যা চিন্তা ভাবনা, সেটার উপরে হচ্ছে পেপারটা হবে, ঠিক আছে। এটাতে যেরকম ভাবো, যদি আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে এনজিও কি ভূমিকা থাকে মহিলাদের জীবনে যত সমস্যা সেগুলো সমাধান করার জন্য, ঠিক আছে। এখন এখানটাতে আমি এনজিও বললাম, ঠিক আছে, এনজিওর জায়গায় প্রশ্নতে সিভিল সোসাইটিও দিতে পারে, ঠিক আছে, বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনও দিতে পারে, ঠিক আছে। তো এরকম ভাবে কিছু সাবজেক্টিভ আসবে। মোরাললেস যে উত্তরটা যেটা হয়, আনসার সেটা সেমই হয়, প্রশ্নটা একটু সাইড বাই সাইড চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। পেপার ওয়ানের জন্য দেখো, আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, এইখানটাতে হচ্ছে আমি তোমাদের এমন স্পেসিফিক টপিকই করাবো, ঠিক আছে, যেগুলো তোমাদের পেপার ওরিয়েন্টেড। তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে তোমরা এখন একাডেমিক লাইনে না, ঠিক আছে, তোমাদেরকে খালি পেপার ওয়ান আর পেপার টুটাকে কোয়ালিফাই করতে হবে। বুঝতে পারছো তো? তো আমি তোমাদেরকে যদি পেপার ওয়ানে, আমি যদি তোমাদেরকে বলি যে দেখো পুরো অপশনাল পেপারটাতে একটা প্রায়
ভেবে নাও গ্রাজুয়েট কোর্সের মতন সিলেবাস থাকে, ঠিক আছে? যদি আমি বলি যে ওই গ্রাজুয়েশনের মতন যে লম্বা সিলেবাস যেখানটাতে 20টা থেকে 25টার মতন টপিক থাকবে, ওইখান থেকে আমি তোমাদেরকে বলছি 5টা থেকে 6টা টপিক তোমাদেরকে আমি পড়াবো। আর ওই 5টা থেকে 6টা টপিক হচ্ছে তোমরা পেপার ওয়ানের জন্য পড়বে, আর এইখান থেকে প্রশ্ন আসবে। সেকশন এ হোক চাই সেকশন বি হোক, ভাবো সেকশন এ তে 5টা কোশ্চেন আছে, 5টা কোশ্চেন থেকে 3টে কোশ্চেন তোমার এই 5টা থেকে 6টা টপিকের মধ্যেই আসবে, যেটা আমি তোমাদেরকে পড়াবো। তাহলে বাকি 20টা টপিকের মতন আর এক্সট্রা পড়তে হচ্ছে না, কেন তোমাদেরকে বেকার বেকার খাটাবো আমি? দেখো, হার্ডওয়ার্ক তো করতে অবশ্যই, কিন্তু হার্ডওয়ার্কের সাথে একটুখানি তো স্মার্ট ওয়ার্কও তো করতেই হবে। আর তোমরা তো এখানটাতে সোশ্যোলজি কোনো ডিগ্রি পাওয়ার জন্য তো পড়ছো না, তোমরা পেপারটাকে কোয়ালিফাই হওয়ার জন্য পড়ছো। তো অ্যাট দি এন্ড তুমি পেপারটা কোয়ালিফাই করে গেলেই তো হয়ে গেল। তো এইভাবে হচ্ছে স্মার্ট স্টাডি গুলো করতে হবে, ঠিক আছে? এরকমই আরো আমরা ডিটেলসে আর আরো ভালো করে হচ্ছে আমরা আমাদের ইনস্টিটিউটে সোশ্যোলজি অপশনালের ক্লাস করাই। তোমাদের যদি সোশ্যোলজি অফলাইন কোর্স যদি তোমরা করতে চাও বিসিএস এর জন্য, বা এমনও অনেক আমি গ্রাজুয়েট স্টুডেন্টদেরকেও বলে দিচ্ছি যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, যদি তোমরা একাডেমিক লাইনেও যদি সোশ্যোলজি জন্য কোর্স করতে চাও, তাহলে আমাদের ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার যেটা সেটা আশা করি স্ক্রিনের মধ্যে হাইলাইট হচ্ছে, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ, এখানটা তো তোমরা কন্ট্যাক্ট করতে পারো। অ্যাড্রেস তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ঠিক আছে? আমাদের সার্ভিস, আমাদের কন্ট্যাক্ট নাম্বার, যখন তোমরা চাও আমাদেরকে কল করতে পারো। আমরা 24/7 হচ্ছি তোমাদের সার্ভিস দেওয়ার জন্য, আমরা সবসময় থাকবো। কেমন? তো চলো আজকে বেশি দেরি না করে আজকে আমি তোমাদেরকে একটু ব্রিফ ইন্ট্রোডাকশন বলে দিই যে এই যে সোশ্যোলজি যে সাবজেক্টটা, এই যে সোশ্যোলজি সায়েন্স যেটা, এটা তৈরি কিরকম করে হলো, ঠিক আছে? অন্য যত সায়েন্স আছে, ম্যাথস বলো ফিজিক্স বলো, এইগুলো তো অনেক আগে, অনেক অনেক আগে হচ্ছে এগুলো তৈরি হয়ে গেছিল। সোশ্যোলজি এমন একটা সায়েন্স যেটা খুব রিসেন্ট বলা হয়, লেটেস্ট সায়েন্স। খুব রিসেন্টলি হচ্ছে এই সায়েন্সটা, এই সাবজেক্টটা হয়েছে ডেভেলপ হয়েছে, ঠিক আছে? এই সায়েন্স যেটা সোশ্যোলজি, এই সোশ্যোলজি একটা খুব বেসিক জিনিস, মানে বেসিক যদি আমি একদম সিম্পল এক লাইন কি দু এক লাইনে যদি আমি বলি, স্টাডি অফ সোসাইটি ইজ সোশ্যোলজি, ঠিক আছে? সমাজে, সমাজকে নিয়ে যারা পড়াশোনা করে সেই মানে সাবজেক্টটাকে বলা হয়, সেই বিষয়টাকে বলা হয় সোশ্যোলজি, সমাজশাস্ত্র হিন্দিতে। তো কাজেই তোমাদেরকে এটা বুঝতে হবে যে এইটা বুঝতে যতটা সিম্পল, ঠিক আছে, ততটা মানে তোমরা জানো যে আচ্ছা সোসাইটি, সোসাইটি তো আমরা থাকি, আমরা তো সবকিছুই জানি সোসাইটি, কিন্তু এমন না। এই সোসাইটিতেও তোমরা অনেক কিছু আছে যেগুলো তোমরা জানো না, আর তোমরা সেগুলো জানতে পারবে, বুঝতে পারবে। এটা এত ভালো, যত সিম্পল এই সাবজেক্টটা ততই খুব ইন্টারেস্টিং। বুঝতে পারছো তো? ওয়ান অফ দ্য মোস্ট সিম্পল অ্যান্ড মোস্ট স্কোরিং সাবজেক্ট ফর বিসিএস অপশনাল, যেটা এই আমি এটাই বলবো, সোশ্যোলজি বলবো, ঠিক আছে? চলো তোমাদেরকে বলে দিই। এবার যে আমি বললাম যে সোশ্যোলজিটা, এটা অনেক পরে হচ্ছে একটা সাবজেক্টের মতন তৈরি হলো, ডেভেলপ হলো, কিন্তু সোসাইটিকে নিয়ে, ঠিক আছে? অনেক মানে প্রাচীন কাল ধরেই হচ্ছে বুদ্ধিজীবীরা হচ্ছে এটা নিয়ে বিচার ভাবনা করতো, কথাবার্তা করতো, ঠিক আছে? চলো আমরা আসি। আশা করি তোমরা এটা একটু ক্লিয়ার দেখতেই পাচ্ছ। অরিজিন অফ সোশ্যোলজি মানে সোশ্যোলজি কি করে শুরু হচ্ছে, ঠিক আছে? এনশিয়েন্ট পিরিয়ড, আমরা এখন প্রাচীনকালে একটু দেখছি। ডিউরিং এনশিয়েন্ট টাইমস, major Greek scholars, both Plato and Aristotle, gave their respective thought in order to understand sociology. এনটাকে কেটে দাও, ঠিক আছে? In order to understand sociology, প্রাচীনকালে ওই প্রথম বুদ্ধিজীবীরা যারা হচ্ছে সমাজকে নিয়ে ওদের কি চিন্তা ধারণা, সমাজ বলতে ওরা কি বোঝে, এইটার একটা পার্টিকুলার ডেফিনেশন, একটা কনসেপ্ট হচ্ছে এই প্লাটো আর অ্যারিস্টোটল, এনারা হয়েছে দিয়েছিলেন। সব থেকে আগে প্লাটো দিয়েছিলেন, তারপরে হচ্ছে অ্যারিস্টোটল দিয়েছিলেন, ঠিক আছে? যে প্লাটো, ঠিক আছে, ইনি হচ্ছে যে সব থেকে আগে একটা মানে কনসেপ্ট, একটা ডেফিনেশন দিল যে সোসাইটি বলতে, সমাজ বলতে আমরা কি বুঝি। Plato particularly emphasized the unity of social organisms, the parts defined in terms of their subordination to the whole.
তো আচ্ছা, এইখানটাতে দেখো কি হচ্ছে, প্লাটো বলছে ইউনিটি, ইউনিটি অফ সোশ্যাল অর্গানিজম। অর্গানিজম মানে যেরকম ছোট, আমরা সায়েন্সে দেখি না ছোট মানে পোকামাকড় দেখে আমরা লিভিং অর্গানিজম যেরকম বলি না, ঠিক আছে, আমরা মানুষ, আমরাও তো একটা অর্গানিজম, আমরাও তো একটা লিভিং অর্গানিজম, তাই তাই তো। এখন সাধারণ মানে জন্তু জানোয়ার দেখে আমরা অ্যানিমাল বলি ইংলিশে, কিন্তু হিউম্যান বিংস মানে মানে আমরা মানুষরা নিজেদেরকে সোশ্যাল অ্যানিমাল বলি, সোশ্যাল অ্যানিমাল বলি। কেন? কারণ আমরা হচ্ছে মানুষদের সাথে কথাবার্তা করতে পারি, ওদের সাথে একটা রিলেশনশিপ রাখতে পারি, ঠিক আছে, কমিউনিকেশন করতে পারি, বুঝতে পারছো তো। তার জন্য হচ্ছে আমরা হচ্ছে একটা সোশ্যাল অ্যানিমাল, বা এটারই আরেকটা আমি ওয়ার্ড ইউজ করছি, সোশ্যাল অর্গানিজম, যেটা এই ক্ষেত্রে হচ্ছে প্লাটো ইউজ করেছিল। বলছে ইউনিটি অফ সোশ্যাল অর্গানিজম মানে একটা এরিয়াতে যত মানুষরা আছে, ঠিক আছে, যত মানুষরা আছে তাদের মধ্যে একটা ইউনিটি থাকতে হবে, ঠিক আছে, এমন না যে যত মানুষ আছে সবাই আলাদা আলাদা থাকছে, ঠিক আছে, কেউ একে একের সাথে কথাবার্তা করে না, কোনো রিলেশনশিপ নেই, এরকম এরকম ভাবে কখনো একটা সমাজ তৈরি হয় না। সমাজ তৈরি করতে গেলে সমাজের ভিতরে যত মানুষরা আছে তাদের মধ্যে একটা ইউনিটি থাকতে হবে, একটা একতা বলে একটা জিনিস থাকতে হবে, যে যে মানুষরা ভাবুক যে আমরা সবাই এক, ঠিক আছে, আমরা একই মানে দেশে থাকি, আমাদের জাতীয় এক, ঠিক আছে, আমাদের ভগবান এক, তার মানে আমরা বিভিন্ন না, আমরা আলাদা না, আমরা সবাই একই, ঠিক আছে, এই একটা ইউনিটিটা থাকতে হবে, ঠিক আছে। আর কি বলছে, ডিফারেন্ট পার্ট ডিফাইন ইন টার্মস অফ দেয়ার সাবঅর্ডিনেশন টু দা হোল। এইখানটাতে হোল বলতে এই যে পুরো সোসাইটি না, এই পুরো সোসাইটিটাকে, এই পুরো সমাজটাকে হচ্ছে হোল বলা হচ্ছে, ঠিক আছে। এখন সমাজের মধ্যে আমরা অনেক কিছু ছোট ছোট ইনস্টিটিউশন আমরা দেখতে পাই, ঠিক আছে, কি কি, যেরকম ভাবো স্কুল, অফিস, হসপিটাল, ঠিক আছে, পঞ্চায়েত, তারপরে হচ্ছে তোমার মিউনিসিপ্যালিটি, এরকম অনেকগুলো মানে সংস্থা, এরকম অনেকগুলো ছোট ছোট ইনস্টিটিউশন যারা হচ্ছে কাজ করছে। অফিসের লোকেরা কাজ করে, হসপিটালেও কাজ চলে, স্কুলেও পড়াশোনা হয়, কাজ চলে, পঞ্চায়েত যে ইনস্টিটিউশন, যে অর্গানাইজেশন, এরা হচ্ছে কাজ করে, মিউনিসিপ্যালিটি এরা হচ্ছে কাজ করছে, মানে একটা সমাজের ভিতরে এতগুলো ছোট ছোট অনেকগুলো ইনস্টিটিউট আছে, ঠিক আছে, আর এই ইনস্টিটিউটরা কাজ করছে। এই যে এতগুলো ইনস্টিটিউটটা কাজ যে করছে, ঠিক আছে, এইটাতে লাভ কার হচ্ছে? এই পুরো সমাজটারই তো হচ্ছে, যেটাকে আমরা হোল, যেটাকে প্লাটো হোল বলছে, হোল, ঠিক আছে। তার মানে এই যে ছোট ছোট ইনস্টিটিউশন গুলো, এইগুলো হচ্ছে সাব অর্ডিনেশন, মানে এই পুরো সমাজের হচ্ছে একটা ভাগ, ঠিক আছে, সাবঅর্ডিনেশন এই পুরো সমাজে হচ্ছে একটা ভাগ, যে কাজ করছে যাতে সমাজটা হচ্ছে ভালো করে থাকতে পারুক, সমাজটা পুরোপুরি ভালো করে কাজ করতে পারুক, তার জন্য হচ্ছে এই ছোট ছোট ইনস্টিটিউশন গুলো কাজ করছে। তো এখানটাতে দুটো পয়েন্ট এসে গেল, এক তো হচ্ছে যত মানুষরা আছে মানুষদের মধ্যে একতা থাকতে হবে, ইউনিটি থাকতে হবে, আর এই যে ছোট ছোট ইনস্টিটিউট গুলো যেগুলো আছে এই ইনস্টিটিউট গুলোকে ভালো করে কাজ করতে হবে, যাতে পুরো যে সমাজটা আছে এই পুরো সমাজটা হচ্ছে ফায়দা হোক, এইটাকেই বলা হয় সোসাইটি, ঠিক আছে, এটাকেই ও বলছে সোসাইটি। এটা প্লাটোর ডিফিনেশন, ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। নেক্সট, এইবার এখানটাতে এসে এলো অ্যারিস্টোটল। অ্যারিস্টোটলের যে ব্যক্তিগত যে বিচারটা ছিল সেটা প্লাটোর থেকে একটুখানি আলাদা, কেমন? অ্যারিস্টোটল এখানটাতে কি বলছে দেখো, Aristotle conceived society as differentiated structure in which separate elements, while contributing to the whole, remain independent of it. ঠিক আছে? আচ্ছা, প্লাটোর এখানটাতে একটা জিনিস বুঝে নাও। প্লাটো বলে, প্লাটো এখানটাতে আরেকটা জিনিস বলেছিল, যে এই প্রত্যেকটা ছোট ছোট ইনস্টিটিউশন একার্কের উপর ডিপেন্ড করে আছে, ঠিক আছে, একার্কের উপর ডিপেন্ড করে আছে, কিরকম করে? ভাবো যদি আজকে
এটা একটা হসপিটাল, ঠিক আছে, আর এটা একটা স্কুল। এটা একটা আমি এখান থেকে শর্ট করে স্কুল লিখে দিলাম, আর এটা একটা হসপিটাল। ভাবো স্কুলে একটা স্টুডেন্ট সে অসুস্থ হয়ে পড়লো, তাহলে অসুস্থ যদি হয়ে যায় তাহলে তাকে কোথায় নিয়ে যাওয়া হবে? হসপিটালে তো নিয়ে যাওয়া হবে, তাই না? আর আরেকটা জিনিস ভেবে না, হসপিটালে যত কর্মচারী আছে তাদের ছেলে মেয়ে যারা, তারা পড়াশোনা করতে চায়। তাহলে এখন পড়াশোনা করার জন্য ওদের মা বাবারা হসপিটালে যত কর্মচারী আছে তারা নিজেদের বাচ্চাদেরকে কোথায় পাঠাবে? স্কুলেই তো পাঠাবে। তো দেখতে পাচ্ছ তো তাহলে কিরকম ভাবে একটা স্কুল একটা হসপিটালের সাথে ইন্টারডিপেন্ডেন্ট। সেরকম ভাবে কি বলে, প্লাটো বলেছিল যে সমাজের মধ্যে যত পার্টস আছে, এই ইনস্টিটিউট গুলোকে পার্টস বলছে, ঠিক আছে, এখানটাতে দেখো পার্টস লেখা। এই যত পার্টস গুলো আছে এইগুলো হচ্ছে ইন্টারডিপেন্ডেন্ট, ঠিক আছে। এ এর সাথে জড়িত, এ এর সাথে জড়িত, এ এর সাথে জড়িত, এ এর সাথে জড়িত, মানে সবাইরা একার্কের সাথে জড়িত। আর কেউ একা ভাবে কাজ করতে পারবে না। এটা প্লাটো, প্লাটোর এইটা মানে চিন্তা ভাবনা করতো, ঠিক আছে। এটা প্লাটোর বিচার ছিল যে প্রত্যেকটা ইনস্টিটিউটকে ডিপেন্ডেন্ট হতে হবে, ইন্ডিপেন্ডেন্ট না, ডিপেন্ডেন্ট, ঠিক আছে, একার্কের উপর ডিপেন্ডেন্ট হতে হবে, ডিপেন্ডেন্ট হতে হবে, ঠিক আছে। কোনো একটা ইনস্টিটিউট একা কাজ করতে পারবে না। ফর এক্সাম্পল বলছি, চলো এই স্কুলটাকে ধরে নাও। যদি স্কুল মানে স্কুল যদি হসপিটালের উপর ডিপেন্ড না থাকলো, অফিস বা মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, অন্য কোনো ইনস্টিটিউটের সাথে কোনো তার রিলেশন নেই, কোনো রিলেশন রাখেনি এই স্কুলটা, ঠিক আছে। তাহলে তোমার কি মনে হয় এই স্কুলে যে বাচ্চারা, মা বাবারা যারা যারা মা, যারা যারা মা বাবারা এইখানটাতে এইসব ইনস্টিটিউশনে কাজ করছে তারাই তো নিজেদের বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে। আর যদি স্কুল এই অন্য এইসব ইনস্টিটিউটের সাথে একটা রিলেশন যদি না রাখে, ডিপেন্ডেন্ট যদি না হয়, আইসোলেটেড যদি থাকে, আইসোলেটেড মানে একদম একান্ত ভাবে যদি থাকে, তাহলে এই স্কুলটা কখনো সার্ভাইভ করতে পারবে? পারবে না। কারণ মা বাবারা তো নিজেদের বাচ্চাদেরকে তো পাঠাবেই না তাহলে স্কুলে। তাহলে শেষমেশ ওই স্কুলটা তো বন্ধই হয়ে গেল। বুঝতে পারছো তো? তো এইটা হচ্ছে প্লাটোর বিচার ধারণা। এরই ঠিক উল্টো হচ্ছে এখানটাতে অ্যারিস্টটল বলছে। অ্যারিস্টটল বলছে যে একটা সোসাইটিতে এই যত পার্টস গুলো আছে, ঠিক আছে, ডিফারেন্সিয়েটেড স্ট্রাকচার ইন উইচ সেপারেটেড এলিমেন্ট, মানে প্রত্যেকটা হচ্ছে এই যে ইনস্টিটিউট, এগুলো সব হচ্ছে আলাদা আলাদা এলিমেন্ট, ডিফারেন্সিয়েটেড, এগুলো হচ্ছে সব আলাদা 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 এলিমেন্ট, ঠিক আছে। while contributing to the whole, হোল এইখানটা তো মানে হচ্ছে পুরো সোসাইটিটাকে কিন্তু হোল বলছে, যেরকম প্লাটো বলেছিল, ঠিক আছে। এখানটা তো অ্যারিস্টটলও তাই বলছে যে এই সব যে ছোট ছোট ইনস্টিটিউট গুলো, এরা হচ্ছে সোসাইটির উদ্ধারের জন্য হচ্ছে কন্ট্রিবিউট করছে, কিন্তু রিমেইন্ড ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু এখানটাতে এই প্রত্যেকটা ইনস্টিটিউট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আছে, ঠিক আছে। এখানটাতে প্লাটো বলছে যে প্রত্যেকটা ইনস্টিটিউট ডিপেন্ডেন্ট হয়ে আছে। দেখো এইটাই হচ্ছে প্লাটো আর অ্যারিস্টটলের মেইন পার্থক্য। প্লাটো বলছে যে প্রত্যেকটা ইনস্টিটিউট ডিপেন্ড হয়ে আছে, এইখানটাতে অ্যারিস্টটল বলছে যে প্রত্যেকটা ইনস্টিটিউট কি ইন্ডিপেন্ডেন্ট হয়ে আছে। বুঝতে পারলে তো? এই দুটো হচ্ছে একটুখানি আইডিয়া, একটুখানি কনসেপ্ট ছিল, যেটা হচ্ছে অ্যারিস্টটল আর প্লাটো এরা প্রাচীনকালে সব থেকে আগে একটা ডেফিনেশন দিয়েছিল, একটা কনসেপ্ট দিয়েছিল, যে যখন কেউ বলে সোসাইটি মানে কি, সোসাইটি মানে কি, তখন হচ্ছে এনারা হচ্ছে একটা স্টেটমেন্ট দিয়েছিল, একটা কনসেপ্ট, একটা আইডিয়া দিয়েছিল যে এইটার মানে হচ্ছে সোসাইটি। কেমন? নেক্সট, ক্লাসিক্যাল পিরিয়ড, ঠিক আছে। ক্লাসিক্যাল পিরিয়ডে চলে আসে মানে এখন প্রাচীন কাল থেকে এখন মানে মডার্ন পিরিয়ডেই চলে আসি, ঠিক আছে। মডার্ন পিরিয়ড, এইটা মডার্ন বলতে আমি তখনকার পিরিয়ডের কথা বলবো যখন ইউরোপে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন চলছে, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হয়ে গেছে ইউরোপে। কেমন? আচ্ছা, সোশিওলজি অ্যাজ আ সাবজেক্ট এর মেইন যে মানে মেইন যে কাজটা শুরু হয়েছিল সেটা হচ্ছে তোমাদের ফ্রেঞ্চ রেভলিউশনের সময় শুরু হয়েছিল, যখন ফ্রান্সে রেভলিউশন শুরু হয়েছে, ঠিক আছে। এই ফ্রেঞ্চ রেভলিউশনের সময় ইউরোপে যখন ফ্রেঞ্চ রেভলিউশন শুরু হয়, তখনই হচ্ছে
সোশিওলজি অ্যাজ আ সাবজেক্ট, একটা বিষয় নিয়ে মানে একটা সাবজেক্ট বলে এইটার উপর কথাবার্তা করা শুরু হয়ে যায়। ফ্রেঞ্চ রেভলিউশন যারা জানো না, যারা জানে তাদের তো ভেরি গুড, আর যারা জানো না তাদেরকে একটুখানি বলে দিই যে ওইখানে রেভলিউশন চলছিল, আন্দোলন চলছিল, যে পুরানো যে রাজা মহারাজা, ঠিক আছে, অ্যাবসলিউট ইনস্টিটিউশন তাদেরকে বলা হতো, কিং, নোবেলস আর হচ্ছে চার্চ, ঠিক আছে, এদেরকে অ্যাবসলিউট ইনস্টিটিউশন বলা হতো। ঠিক আছে? মা- সাধারণ মানুষরা বললো যে অ্যাবসলিউট ইনস্টিটিউশনটাকে মানে রাজা, এই নোবেলস আর এই চার্চ যে সিস্টেমটা, এদেরকে সরাতে হবে অ্যাবসলিউট ইনস্টিটিউশন। কারণ রাজা চাই যা কিছু করতে পারবে, প্রজা রাজার বিরুদ্ধে কখনো যেতে পারবে না বা রাজার বিরুদ্ধে কখনো কেস করতে পারবে না। সেরকমই চার্চের সাথেও ছিল। চার্চ যা ইচ্ছা করতো, চার্চের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারবে না। কারণ চার্চের বিরুদ্ধে বলা মানে হচ্ছে ভগবানের বিরুদ্ধে বলা। আর সেরকম মন্ত্রিমণ্ডলের সাথেও ছিল, নোবেলসদের সাথেও সেম কথাই ছিল, বুঝতে পারছো তো? তো এই নিয়ে বুঝতেই পারছো যে এমন একটা পরিস্থিতি, এমন একটা সময় ছিল ফ্রান্সে যখন সাধারণ মানুষের উপর প্রচুর অত্যাচার হতো। সাধারণ মানুষরা এটা সহ্য না করতে পেরে ওরা হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন শুরু করে দেয়। ফ্রেঞ্চ রেভলিউশন, আচ্ছা, এই সময়টাতে যখন ফ্রেঞ্চ রেভলিউশন চলছে মানে সদ্য শুরু হয়েছে, তখন ফ্রান্স, ফ্রান্স, ঠিক আছে, একটা কিংডম ছিল, ঠিক আছে, একটা রাজ্য ছিল, বুঝতে পারছো তো? এটা একটা দেশ, ঠিক আছে, একটা নেশন তখনো তৈরি হয়নি। নেশন মানে দেশ, রাজ্য মানে হচ্ছে কিংডম। রাজ্য যেখানটাতে রাজা রাজ করে, আর নেশন যেখানটাতে সাধারণ মানুষের মানে রাজ্য হয়, ঠিক আছে, সেটাকে নেশন বলা হয়। ঠিক আছে? তো ফ্রেঞ্চ রেভলিউশন যেটা, সেটা হচ্ছে এই নেশন মানে এই ফ্রান্সটাকে হচ্ছে কিংডম থেকে নেশনে কনভার্ট করার জন্য এই আন্দোলনটা শুরু হয়ে গেছিল, বুঝতে পারছো তো? এইখানটাতেই হচ্ছে অনেক বুদ্ধিজীবীরা হচ্ছে এখন কথা তুললো যে তাহলে যে এইটাই হচ্ছে একটা ভালো চান্স, এখানটাতে আমাদেরকে এমন একটা নতুন শাস্ত্রকে তৈরি করা উচিত যেটা হচ্ছে সমাজকে নিয়ে পড়াশোনা করে। আমরা আর্থিক ব্যবস্থার জন্য পড়াশোনা মানে আলাদা একটা শাস্ত্র আছে, পলিটিক্যাল ইনস্টিটিউশন, অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে, এইগুলো কি কি করে চালাতে হয় এইটার জন্য আলাদা শাস্ত্র আছে। তো আমরা যে মানুষ, আমরা যে সমাজের একটা মানুষ যারা সমাজে থাকি, সমাজ কি করে কাজ করে, সমাজে বিভিন্ন কি কি মানে অ্যাসপেক্ট আছে, কি কি জিনিস আছে, কি কি এলিমেন্ট আছে যেটা দিয়ে সমাজ তৈরি হয়, এইগুলোকেও তো আমাদেরকে জানতে হবে। এটা আমি বলছি না, এরা হচ্ছে বুদ্ধিজীবীরা বলছেন, ঠিক আছে। আর ওরা বলল যে এইভাবেই আমাদেরকে একটা নতুন শাস্ত্র তৈরি করা উচিত। অনেকগুলো বুদ্ধিজীবী ছিল, ওই বুদ্ধিজীবীদের মধ্যে থেকে একজন ছিলেন ইনি। ছবিটা একটু ক্লিয়ার আসেনি, এনার নাম হচ্ছে হেনরি ডে সেন্ট সাইমন, ঠিক আছে। ইনি অক্টোবর 17, 1760 জন্মেছিলেন, আর মে 19, 1825 ইনি মারা যান। হ্যাঁ, হেনরি ডে সেন্ট সাইমন, ইনি ওই মানে বুদ্ধিজীবী ছিলেন, ওই স্কলার ছিলেন, বা ফ্রেঞ্চ ফিলোসফারও বলতে পারো, যে হচ্ছে সোশিয়োলজি নিয়ে সব থেকে ভালো কাজ করছিলেন। সোশিয়োলজিকে নিয়ে ভালো কাজ করা মানে যে এত ভালো করে উনি কাজ করছিলেন যে খুব শিগগিরই হচ্ছে উনি একটা নতুন শাস্ত্র মানে নতুন ভাবে একটা সমাজ শাস্ত্র বলে একটা সাবজেক্টকে হচ্ছে আমাদের কি বলে পড়াশোনার ক্ষেত্রতে উনি ইন্ট্রোডিউস করতে যাচ্ছিলেন, ঠিক আছে। দেখো, হেনরি ডে সেন্ট সাইমন was a French social theorist and founder of French socialism, ঠিক আছে। ইনি হচ্ছে ফ্রেঞ্চ সোশ্যালিজমেরও ফাউন্ডার ছিলেন। সোশ্যালিজম মানে কি, যেখানটাতে হচ্ছে লোকেরা হচ্ছে সরি, আচ্ছা, ফ্রেঞ্চ সোশ্যালিজম যেখানটাতে হচ্ছে লোকেদের কাছে হচ্ছে অথরিটিটা থাকবে, যত মিনস অফ প্রোডাকশন আমরা বলি না, মিনস অফ প্রোডাকশন, মিনস অফ প্রোডাকশন, ঠিক আছে, মানে কোনো খাদ্যপান মানে খাদ্য পদার্থকে উপজাও করার জন্য, ঠিক আছে, ওটার উৎপাদনের জন্য কি কি জিনিসপত্র লাগে, এইসব যে আছে, জমি, ফ্যাক্টরি, এইসব এই বড় বড় পুঁজিপতিরা না, এইসব বড় বড় পুঁজিপতিরা না, সাধারণ মানুষের হাতে থাকবে। আর সব মানুষরা সমাজে আর
আইনের সামনে সমান থাকবে। ঠিক আছে, ফ্রেঞ্চ সোশ্যালিজম বলে এনারা হচ্ছে এই একটা সংস্থা স্টার্ট করেছিল। ইন দ্য ওয়েক অফ ফ্রেঞ্চ রেভলিউশন, যখন হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন শুরু হয়, কবে থেকে কবে, 789 থেকে 1799 পর্যন্ত, ঠিক আছে, 1789 থেকে 1799 পর্যন্ত, 1 বছর। Saint Simon proposed a new and positive reorganization of society controlled by the chief of industry with scientists in the role of priest. হেনরি মানে সেন্ট সাইমন যে ইনি বলছেন যে এখন যখন ফ্রেঞ্চ রেভলিউশন চলছে, এখন এই রাজ্যটা আস্তে করে দেশে কনভার্ট হয়ে যাবে। তো এই মুহূর্তে আমাদেরকে তখন যখন এই ফ্রান্স যখন দেশে কনভার্ট হয়ে যাবে, তখন আমাদের সমাজে কিসের দরকার? আমাদের সমাজে হচ্ছে একটা রিঅর্গানাইজেশনের দরকার আছে। মানে আগে যেরকম সমাজ ছিল সেই সমাজ এখন চলবে না, ঠিক আছে। এইখানটাতে হচ্ছে আমাদেরকে আমাদের সমাজটাকে নতুন ভাবে তৈরি করতে হবে, যেখানটাতে কন্ট্রোল বাই চিফস অফ ইন্ডাস্ট্রি। চিফস অফ ইন্ডাস্ট্রি মানে হচ্ছে যে ওইখানে মিডিল মানে ইন্ডাস্ট্রিয়ালিস্টরাও ছিল, যারা কোম্পানি বা ফ্যাক্টরি চালাতো, ঠিক আছে। আর এটা তোমরা খুবই কমই জানো, অনেকরাই খুব কম জানে যে কিং, নোবেলস, আর্চার্স এরা হচ্ছে এদের উপরও অত্যাচার করতো, এই ইন্ডাস্ট্রিয়ালিস্টদের উপরও অত্যাচার করতো, প্রচন্ড ভাবে অত্যাচার করতো। ট্যাক্স দাও, এই টাকা দাও, ওই টাকা দাও, এরকম ভাবে এদের কাছ থেকে খালি টাকা নিতে থাকতো। সমাজের মধ্যে এই ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা ছিল না, এরাই ছিল সব থেকে বেশি এডুকেটেড, সব থেকে বেশি পড়ালেখা মানুষ এরাই ছিল, ঠিক আছে। তো হেনরি ডে সেন্ট সাইমন মানে সেন্ট সাইমন যে উনি বলছিলেন যেহেতু এই ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যেহেতু বেশি ভালো পড়াশোনাতে, তাহলে আমাদের ফ্রান্সের যে আর্থিক ব্যবস্থা যেটা আছে সেটাকে আরো ভালো করে এনারাই হচ্ছে চালাতে পারবেন, ঠিক আছে। সাধারণ মানুষের কি কি সমস্যা হতে পারে সেটাও ওনারাই ভালো করে বুঝতে পারবেন। একটা এটা বললো যে ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে কন্ট্রোল করা উচিত, ঠিক আছে, এই সোসাইটিটাকে। আরেকটা কি বলছে, উইথ সায়েন্টিস্ট ইন দ্য রোল অফ প্রিস্ট, বলছে যে চার্চে যারা পুরোহিতরা ছিল, পুরোহিত, এখন এমনও পরিস্থিতি ছিল যেখানটাতে পুরোহিতরা আনপড় ছিল, আনপড় গাওয়ার ছিল, অত ভালো পড়ালেখা শিক্ষিত ছিল না। আর নিজের মনে যা কিছু আসতো, ওরা বাইবেল, মানে খ্রিস্টানের তো যে ধার্মিক গ্রন্থ সেটা তো বাইবেল, তো তো বাইবেলে ওনাদের যা মনে আসতো সেভাবে হচ্ছে বাইবেলের ভাষাগুলোকে, বাইবেলের লেখাগুলোকে মানুষদের সামনে উল্টাপাল্টা করে বলতো, বুঝতে পারছো তো। এখানটাতে সেন্ট সাইমন এটাও বললো যে এরকম পিসদের থেকে ভালো যে যারা সায়েন্টিস্ট, যারা যারা বুদ্ধিজীবী, যারা হচ্ছে বিজ্ঞানকে চেনে, তাদেরকে হচ্ছে এই প্রিস্টের পজিশনটাতে, এই পাদ্রী, আমরা বাংলায় পাদ্রী বলি, এই পজিশনটাতে এদেরকে চলে আসা উচিত, যাতে এরা হচ্ছে মানুষদের উদ্ধার করতে পারুক, মানুষদেরকে অ্যাকচুয়ালিতে বোঝাতে পারুক যে বাইবেল আমাদের যে ধার্মিক গ্রন্থতে যে যে জিনিসগুলো লেখা আছে সেটার সঠিক মানেটা কি, কেমন। The aim of the society would be produce things useful to life, and peace would be assured by universal association. এই সোসাইটি যেটা যেটা হচ্ছে সেন্ট সাইমন চাইছে যে ফ্রান্সে তৈরি হোক এইসব জিনিস দিয়ে, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কন্ট্রোল করিয়ে আর সায়েন্টিস্টদেরকে প্রিস্ট বানিয়ে, এটা দিয়ে কি হবে যে আমাদের সমাজে এমন ভালো ভালো জিনিসগুলো তৈরি হবে যেটা আমাদের জীবনের জন্য খুবই দরকারি, খুবই লাভদায়ক। আর এইটা দিয়ে সারা খালি আমাদের ফ্রান্স দেশে না, পুরো বিশ্বতে হচ্ছে একটা শান্তির স্থাপনা হবে। এই সব ধারণা ছিল তার, সেন্ট সাইমনের, কেমন। দেখো, Saint Simon's New Christianity 1825 was a vision of a society that practiced the teaching of Jesus by the devoting itself to the betterment of its least fortunate member. এই সব যে জিনিসপত্র যে এখানটা মানে সেন্ট সাইমন এখানটাতে যা কিছু বললো না, যে ইন্ডাস্ট্রিজদেরকে মানে সবকিছু কন্ট্রোল করা উচিত, সায়েন্টিস্টদেরকে প্রিস্টের জায়গা নিয়ে নেওয়া উচিত, ঠিক আছে, ভালো ভালো কাজ করা উচিত যাতে ভালো উৎপাদন হোক, ভালো জিনিসগুলো তৈরি করা হোক, এই সবকে, এই সব নিয়ে হচ্ছে সেন্ট সাইমন একটা নিউ খ্রিস্টান নিউ খ্রিস্টানিটির একটা ভিশন লিখেছিল। ওর এই পুরো ভিশনটা, ও যা মানে চিন্তা ভাবনা করেছিল যে একটা আমাদের সমাজ সমাজ যেটা সেটা
এরকম হবে। ওই এই সমাজটার একটা নাম দিয়েছে নিউ ক্রিশ্চিয়ানিটি বলে। ঠিক আছে? নিউ ক্রিশ্চিয়ানিটি। আ ভিশন অফ সোসাইটি এমন একটা সমাজ দ্যাট প্র্যাকটিস টিচিং অফ জিসাস, যেখানটাতে প্রভু যিশুর মানে কথা বলা, প্রভু যিশু যা কিছু শিখিয়ে গেছে মানুষদেরকে, সেইগুলোকে অন্যান্য বিভিন্ন মানুষদেরকে বোঝানো হোক, শেখানো হোক, by devoting itself to the betterment of its least fortunate members। কি করে বোঝানো হোক? মানে সমাজে যত গরিব বা যত দুর্বল মানে মানুষরা আছে, যারা গরিব, যারা শারীরিক দিক থেকে দুর্বল, তাদের সাহায্য করে, তাদের সহায়তা করে, তাদেরকে মানে সমান সমাজে সমান অধিকার দিয়ে, ঠিক আছে? ওদের লিস্ট ফরচুনেট বলা হচ্ছে, ঠিক আছে? যাদের কাছে কোনো সুখ সুবিধা নেই, গরিবদের কাছে কোনো সুখ সুবিধা হয় না, তো তাদেরকেই হচ্ছে আমরা বাইবেল থেকে প্রভুর যা শিখিয়ে দিচ্ছে, যা শিক্ষা দীক্ষা প্রভু আমাদেরকে দিয়েছে, সেইগুলো আমরা মানুষদেরকে দিব, শেখাবো। মানুষদেরকে আমরা পড়াশোনা শেখাবো, ওদেরকে সাহায্য করবো, ওদেরকে আর্থিক দিক থেকে সাহায্য করব, যাতে কি হয়, গরিব মানুষরা তাদেরও হচ্ছে জীবনটা আরেকটু ভালো হোক। ঠিক আছে? আর এইটাই ও বলছে, এইটা হবে আমাদের সমাজ, নিউ ক্রিশ্চিয়ানিটি। পুরানো ক্রিশ্চিয়ানিটিতে কি ছিল? চার্চ যে ছিল সে তো যেমন তেমন ভাবে হচ্ছে সাধারণ মানুষ আর গরিব মানুষের প্রচন্ড ভাবে শোষণ করে গেছে। ঠিক আছে? প্রচন্ড ভাবে তাদের উপর অত্যাচার করে গেছে। এইখানটাতে বলছে নিউ ক্রিশ্চিয়ানিটিতে কি হবে? এইখানটাতে মানুষদের উপর অত্যাচার না, বলকি মানুষদের উপর মানে মানুষদের সাহায্য করা হবে, তাদের আরো উদ্ধার করা হবে। Saint Simon rejected many of the doctrines and rituals which had been developed by the Christian Church and returned to the words of Jesus in the New Testament। যেটা আমি বললাম যে পুরানো ক্রিশ্চিয়ানিটিতে কি ছিল, চার্চ ছিল খুব মানে কস্টলি কস্টলি, তোমার কি বলে অকেশনস এর মধ্যে যে পুজো সব করা হতো না, সেগুলো তো প্রচন্ড খরচা। ঠিক আছে? তো এই খরচাগুলো তো এখন সাধারণ মানুষ বা গরিব মানুষ কোথা থেকে আনতে পারবে? তো সেন্ট সাইমন বলেছিল যে চার্চ যা সব ফালতু এসব মানে অনুষ্ঠানগুলো করাতো, এগুলো সব বন্ধ করে দাও। খালি বাইবেলটা পড়ো। বাইবেল নিউ টেস্টামেন্ট, বাইবেলটা দুটো ভাগে ভাগ করা, একটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট, একটা হচ্ছে নিউ টেস্টামেন্ট। নিউ টেস্টামেন্টটাতেই হচ্ছে প্রভু যিশুর যত মানে বাণী, যা প্রভু যিশু বলেছিলেন সেই সব হচ্ছে নিউ টেস্টামেন্টটাতে হচ্ছে লেখা আছে। বলছে মানুষদেরকে ভগবানকে চেনার জন্য, ভগবানের ভক্ত হবার জন্য চার্চকে ফলো করার দরকার নেই। চার্চের যে এইসব মানে এত বেশি দামের যে অনুষ্ঠানগুলো, এইগুলো ফলো করার দরকার নেই। খালি তোমরা হচ্ছে এই নিউ টেস্টামেন্ট, যেটা বাইবেলের যে নিউ টেস্টামেন্ট, এইটা পড়ো, তোমরা তোমাদের ভগবানকেও বুঝতে পারবে, তোমরা হচ্ছে প্রভু যিশুর আসল ভক্তও হয়ে যাবে। এইটা বললো। মানে ধর্মটাকে একদম সিম্পলিফাই করার চেষ্টা করছে কে? সেড সাইমন। হি ডেভেলপড a concept in which the state owned and administered the means of production for the benefit of all। এইখানটাতে হচ্ছে ও আরেকটা কনসেপ্ট ইন্ট্রোডিউস করে, সেটা হচ্ছে স্টেট ওন্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেড মিনস অফ প্রোডাকশন। মানে একটা দেশে যত জমি আছে, যত ফ্যাক্টরি আছে, যা কিছু আছে, সব হচ্ছে স্টেট। স্টেট বলতে আমরা জানি সরকার। ঠিক আছে? সরকার, যে সরকারকে এইসব জিনিসপত্র নিয়ে নেওয়া উচিত। এখন এইখানটাতে একটা প্রশ্ন এসে যায়, এইখানটাতে হচ্ছে সেন্ট সাইমন ইন্ডাস্ট্রি চিফস অফ ইন্ডাস্ট্রিজের কথা বলছিল, এইখানটাতে হঠাৎ করে ও আবার সরকারের কথা কেন বলছে? কারণ সেন্ট সাইমনের মনে হলো যে দেখো, প্রাইভেট সেক্টরে কি হয়, যে একটা ভাবে একটা কোম্পানি, কোম্পানির যে ওনার, ওর মেইন মোটিভ, ওর মেইন টার্গেট কি থাকবে? যে ওর কোম্পানির সব থেকে ম্যাক্সিমাম প্রফিট হোক, যেমন তেমন করে, কিন্তু সব থেকে বেশি ম্যাক্সিমাম প্রফিট হোক। তাই তো? তো এটা স্বাভাবিক ব্যাপার। ও যখন মেইন টার্গেট রেখে দিয়েছে মানুষটা যে ওর ম্যাক্সিমাম প্রফিট হোক, এইখানটা যে সোশ্যাল ওয়েলফেয়ার যে জিনিসটা থাকে না, সমাজে উদ্ধার করার জন্য কাজ করা, ও এই জিনিসটার উপর তো কখনো ধ্যানই দিবে না। বুঝতে পারছো তো? কখনো তো ধ্যানই দিবে না। আর এই জিনিসটার উপর ধ্যান না দিলে, যে গরিব মানুষ যারা আছে তারা তো আবার সেই সেম পরিস্থিতিতেই চলে আসলো, গরিবিতেই চলে আসলো, যেরকম রাজা মহারাজাদের সময় ছিল। তাহলে লাভটা কি হলো? আমাদের আজকে আজকে সেম পরিস্থিতি আছে। আজকে
প্রাইভেট যারা ওনার যারা হয়, যারা কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা যারা ফ্যাক্টরি ওনার, তাদের মেইন টার্গেট তো এটাই তো থাকে যে ওদের সব থেকে বেশি প্রফিট হোক, নাহলে ওরা বিজনেস কি করে চালাবে? যখন আর কি সরকার, গভর্নমেন্ট, এরা কিন্তু প্রফিট এদের মেইন টার্গেট না, এরা কিন্তু প্রফিট মেকিং অর্গানাইজেশন না। এদের মেইন টার্গেট হচ্ছে কি করে হচ্ছে সমাজে হচ্ছে উদ্ধার, সমাজে উদ্ধার করা যায়, কি করে সমাজের মধ্যে হচ্ছে সবকিছু ভালো করা যায়, কি করে সোশ্যাল ওয়েলফেয়ার যে জিনিসটা আছে এইটাকে আনা যায়। আর সেটাই হচ্ছে এইখানটাতে সব থেকে আগে হচ্ছে এইখানটাতে সেন্ট সাইমন হচ্ছে এই কথাটা বলল, স্টেট ওন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেট দ্য মিনস অফ প্রোডাকশন ফর দ্য বেনিফিট অফ অল, যে সরকারকে, স্টেটকে হচ্ছে এইসব মিনস অফ প্রোডাকশন যা যা আছে, জমিন বলুন, মেশিন বলুন, ফ্যাক্টরি বলুন, এইসব সরকারকে কন্ট্রোল করা উচিত, যাতে সরকার এইটার ভালো ইউজ করে, চিন্তা ভাবনা করে সবাইদের উদ্ধারের জন্য, সবাইদের সহায়তার জন্য এইসব জিনিসের মানে কি বলে ইউজ করতে পারুক। ঠিক আছে? লেটার লেটার thinkers took this concept into two different direction। কিন্তু দেখো, দুমুখী কথা কথা তো সেন্ট সাইমন বলে দিল। স্টার্টিং এ বললো যে ইন্ডাস্ট্রিয়াল এর যে চিফ যারা যারা আছে, যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদেরকে হচ্ছে এটাকে কন্ট্রোল করা উচিত। ঠিক আছে? সায়েন্টিস্টদেরকে হচ্ছে এইটাকে কন্ট্রোল করা উচিত। একটা জিনিস মনে রাখবে, একটা ইংলিশে একটা কথা আছে, ম্যান অফ পিওর সায়েন্স, ঠিক আছে, ম্যান অফ পিওর সায়েন্স উইল নেভার বি ম্যান অফ পিওর গড। কি বলছে? যে মানুষের পুরোপুরি বিশ্বাস বিজ্ঞানের উপর, সেই মানুষ কখনোই পুরোপুরি বিশ্বাস ভগবানের উপর রাখবে না। যে যত বেশি বৈজ্ঞানিক হতে থাকবে, যত বেশি সে সায়েন্সের দিকে যেতে থাকবে, তত বেশি সে ধর্ম আর ভগবান থেকে দূর দূর আসতে থাকবে। এইটা একটা কথা আছে, আর এটা সত্যি কথাই খানিকটা। বুঝতে পারছো তো? তো দেখো এইখানটাতে তো হচ্ছে ও ক্রিশ্চিয়ানিটি তৈরি করতে চেয়েছে, যেখানটাতে ওরা সায়েন্টিস্ট আনবে বলছে, ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে আনতে বলছে। ওইখানে আবার সেকেন্ড জায়গাতেই হচ্ছে ও আবার বলছে যে চার্চের জায়গায় হচ্ছে তোমরা হচ্ছে নিউ টেস্টমেন্ট ভগবানকে পড়ো, বাইবেলকে পড়ো। ঠিক আছে? আর স্টেট, সরকারকে বলছে সরকারকে সবকিছু নিজের আন্ডারে নিয়ে নেওয়া উচিত, যাতে সরকার সবাইদের সাহায্য করতে পারুক। ঠিক আছে? এইটা নিয়ে এখন কি হচ্ছে, সাধারণ মানুষ, সাধারণ যত জনতারা ছিল, তাদের মাঝখানে দুটো ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে? এটাই এখানটাতে বলছে, thinkers took this concept into two different direction, দুটো আলাদা ডাইরেকশনে নিয়ে নিল, ক্রিশ্চিয়ান সোশ্যালিজম অ্যান্ড অ্যাথেস্টিক কমিউনিজম। ঠিক আছে? ক্রিশ্চিয়ান সোশ্যালিজম একটা, পুরো যে জনতা যারা ছিল, মানুষরা, তারা হচ্ছে দুটো ভাগে ভাগ হয়ে গেল। একটা হচ্ছে ক্রিশ্চিয়ান সোশ্যালিজম, আরেকটা হচ্ছে অ্যাথেস্টিক কমিউনিজম। ঠিক আছে? চলো, ক্রিশ্চিয়ান সোশ্যালিজম মানে কি? ঠিক আছে? Christian socialism is a religious and political philosophy that blends Christianity and socialism, endorsing left-wing politics। আমরা সবসময় একটা আমাদের ইয়েতে থাকে লেফট উইং বলে থাকে, আর একটা হচ্ছে রাইট উইং বলে থাকে। তোমরা খবরে ওটা খুব শুনবে, লেফট উইং রাইট উইং জিনিসটা কি, লেফট উইং রাইট উইং। And socialist economics on the basis of Holy Bible and teaching of the Jesus of Nazareth। কি বলছে যে খ্রিস্টান সোশ্যালিজম এরা হচ্ছে লেফট উইং। ঠিক আছে? আমি এখানে শর্ট করে সিএস লিখে দিলাম, খ্রিস্টান সোশ্যালিজম এরা হচ্ছে লেফট উইং। এইখানটাতে মানে কি, যে যত ধার্মিক আর পলিটিক্যাল ফিলসফি যত আছে, সেগুলো হচ্ছে ক্রিশ্চিয়ানিটির সাথে জড়িত থাকবে। ঠিক আছে? মানে এখানটাতে ধর্ম যেটা, সেটা হচ্ছে সামাজিক উদ্ধারের জন্য কাজ করবে, ধর্ম প্রচারের জন্য কাজ করবে না, কিন্তু সামাজিক উদ্ধারের জন্য কাজ করবে। এখানটাতে মানুষরা কনজারভেটিভ থাকবে না। ঠিক আছে? মানে একদম মানে ক্লোজ মাইন্ডেড এরকম হবে না, একদম ওপেন মাইন্ডেড মানুষদেরকে থাকতে হবে, লিবারাল যেটাকে আমরা বলি। ঠিক আছে? লিবারাল থাকতে হবে। ঠিক আছে? মানুষদের মানে সাহায্যের জন্য চিন্তা ভাবনা করতে হবে। আর যে আর্থিক ব্যবস্থা যেটা আছে, আর্থিক ব্যবস্থা সেটা হচ্ছে বাইবেলে প্রভু যিশু কিরকম একটা সমাজে আর্থিক ব্যবস্থা হওয়া উচিত, সেরকম আর্থিক ব্যবস্থা করার উপর জোর দেওয়া হবে। এটা হচ্ছে লেফট উইং এর লোকেরা বলছে, তার মানে খ্রিস্টান সোশ্যালিজমরা বলছে। ঠিক আছে?
আচ্ছা, এবার চলো তাহলে এটা হচ্ছে খ্রিস্টান সোশ্যালিজমের, এইটা হচ্ছে সিম্বল, ঠিক আছে, এটা একটা সিম্বল খ্রিস্টান সোশ্যালিজমের, এটা, ঠিক আছে। নেক্সট চলে আসো, অ্যাথেস্টিক কমিউনিজম। অ্যাথেস্টিক মানে আগে বুঝে নাও, অ্যাথেস্টিক মানে হচ্ছে যারা ভগবানের উপর বিশ্বাসই করে না, ভগবান আছে বলে তারা মানেই না, ঠিক আছে। Atheistic communism is a political philosophy rejecting the authority of God's will in political and daily life sphere, endorsing right-wing politics and economic system purely based on scientific management and research. বলছে যে এইসব আমরা মানবো না, এই চার্চ অলরেডি ধর্মের নামে আমাদের উপর, সাধারণ মানুষের উপর প্রচন্ড অত্যাচার করেছে। আমরা হচ্ছে এখন এইসব মানবো না, আমরা ভগবান বলে আছেও এটাও আমরা মানবো না। ধর্মকে একদম আমরা হচ্ছে রাজনৈতিক আর সাধারণ মানুষের জীবন থেকে একদম দূরে রাখবো, ঠিক আছে। আর যা পলিটিক্যাল সিচুয়েশন হবে, যেরকম যা পলিটিক্স হবে বা যা আর্থিক ব্যবস্থা হবে, ইকোনমিক সিস্টেম, সেইগুলো পুরোপুরি সায়েন্টিফিক ম্যানেজমেন্ট আর রিসার্চের উপর বেসিস হবে, ঠিক আছে। এই অ্যাথিস্টিক কমিউনিজমটাকে অনেক সময় মার্কস কমিউনিজম বলা হয়, কারণ মার্ক্সই হচ্ছে ফাদার অফ কমিউনিজম, ঠিক আছে। কার্ল মার্কস ইজ দ্য ফাদার অফ কমিউনিজম। কার্ল মার্কসই হচ্ছে কমিউনিজমের ফাদার বলা হয় এনাকে, কেমন, মনে রেখো এটা। তো দেখো, মানুষরা তাহলে দুটো ভাগে ভাগ হয়ে গেল। একজন চাচ্ছে যে সমাজে ওরা কাজ কারবার করবে, আহ ভগবান মানে ভগবান যিশু যা বাইবেলে লিখেছে সেই হিসাবে কাজ কারবার করবে, ধর্ম প্রচার ও সেরকম ভাবে করবে না, কিন্তু যেরকম প্রভু যিশু সাধারণ মানুষের সাহায্য করতো সেরকম ভাবেই অন্য মানুষরাও করবে। আর এখানটাতে বলছে যে না, আমরা ভগবানকে মানবই না, এখানে যা কিছু হবে এখন পুরোপুরি বিজ্ঞানের উপর, সায়েন্সের উপর হবে আর রিসার্চের উপর হবে। দুটো ভাগে মানুষরা ভাগ হয়ে গেল। ফাইনালি এখন সেন্ট স্যামও কি হচ্ছে, ও আস্তে আস্তে করে এখন যখন দেখছে যে এইখানটাতে মানুষরা আস্তে আস্তে করে হচ্ছে সায়েন্সের দিকে, বিজ্ঞানের দিকে বেশি জোর দিচ্ছে, মানুষরা বিজ্ঞানকে বেশি ফলো করছে, তখন আলটিমেটলি সেন্ট সাইমনও হচ্ছে একটা কনসেপ্ট বলে, কি বলে, সেন্ট সাইমনস কল ফর সায়েন্স অফ সোসাইটি সিমিলার টু দ্য ন্যাচারাল সায়েন্স, ঠিক আছে। তখন হচ্ছে সেন্ট স্যামও বলে যে না, ঠিক আছে, আমাদেরকে এমনই একটা সমাজ তৈরি করতে হবে যেখানটাতে হচ্ছে বিজ্ঞানের বেশি জোর থাকুক, ঠিক আছে। সায়েন্স অফ সোসাইটি যেটা ন্যাচারাল সায়েন্সের মতনই আছে, যে ন্যাচারাল সায়েন্স বলতে গেলে যেরকম তোমাদের কেমিস্ট্রি, ফিজিক্স আর বায়ো, বুঝতে পারছো তো। তো সেরকম ভাবে হচ্ছে ওরা হচ্ছে সমাজে একটা সায়েন্সকে তৈরি করছে, এইখান থেকে হচ্ছে তোমাদের সোশ্যোলজি এখন শেপ নেওয়া শুরু করবে, ঠিক আছে। রূপরেখা আকারটা নেওয়া এখান থেকে শুরু হয়ে যাচ্ছে, যে সেরকম ভাবে সমাজেরও একটা সায়েন্স, একটা শাস্ত্র হবে, যেরকম হচ্ছে ন্যাচারাল সায়েন্স, যেরকম মানে প্রাকৃতিক শাস্ত্র আছে, ঠিক আছে, যে কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি। ইনফ্লুয়েন্সড হিজ ডিসাইপল অগাস্ট পোপ। সেন্ট সাইমনেরই একজন শিষ্য ছিল যার নাম হচ্ছে অগাস্ট পোপ, ঠিক আছে। এখানটাতে প্রনাউন্সিয়েশন, এখানটাতে নাম মানে স্পেলিংটা তো অগাস্টে কোমটে, ঠিক আছে, কিন্তু প্রনাউন্স করতে গেলে প্রনাউন্সে বলা হয় অগাস্ট কোত, ঠিক আছে, কোত বলা হয়, কোস বা কম, ঠিক আছে। তো অগাস্ট কম যে ছিল, ইনি হচ্ছে সেন্ট সাইমনের এই বিচার ধারণাটা নিয়ে, কি বলে, যে সায়েন্স অফ সোসাইটি, এই বিচার ধারণাটা নিয়ে খুব ইনফ্লুয়েন্স হয়, খুব ইন্টারেস্টেড হয়, ঠিক আছে। আর তারপরে সেন্ট সাইমন অগাস্ট কমকে নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নেয়, ঠিক আছে। নেক্সট 6-7 বছর ধরে হচ্ছে সেন্ট সাইমন যে সোশ্যোলজি যে তৈরি করবে, এই সোশ্যোলজিটার উপর প্রচন্ড কাজ করছে, আর ওর সাহায্য কে করছে, অ্যাজ এন অ্যাসিস্ট্যান্ট অগাস্ট কোম, অ্যাজ এন অ্যাসিস্ট্যান্ট ওকে অ্যাসিস্ট করা শুরু করে দেয়, ঠিক আছে। এইখান থেকে হচ্ছে অগাস্ট কোট যেটা, সে একটা মানে কি বলবে, একটা ঘপলাবাজি করে নিবে, কি সেটা দেখো। অগাস্ট কোত যে পার্টিকুলার যে বিষয়টার উপর মানে সোশ্যোলজিকে তৈরি করার আগে একটা কোনো পার্টিকুলার বিষয়ের উপর যে ওকে রিসার্চ করতে হবে, সংশোধন করতে, মানে সংশোধন বলছি, রিসার্চ করতে হবে, খোঁজবিজ করতে হবে, ঠিক আছে। ও যেটার উপর প্রচন্ড রিসার্চ করছিল সেটার নাম হচ্ছে পজিটিভিজম। দেখো এখানটাতে একটু ধুন্দলা ভাবে আছে, কিন্তু দেখো যদি পড়তে পারো, পজিটিভিজম মানে কি হচ্ছে, approach to study of society that relies specifically on scientific evidence such as experiment and statistics
and to reveal a true nature of how society operates। কি বলছে? পজিটিভিজম মানে হচ্ছে এটা হচ্ছে এমন একটা বিধি, এটা এমন একটা বিধি যেটা দিয়ে আমরা সোসাইটি মানে সমাজকে পড়তে পারবো, বুঝতে পারবো, স্পেসিফিক্যালি অন সায়েন্টিফিক এভিডেন্স। বিজ্ঞানের সহায়তা নিয়ে, বিজ্ঞানের থেকে আমরা যা যা এভিডেন্স, যা যা প্রুফ পাবো তার সহায়তা নিয়ে, এক্সপেরিমেন্ট করে, ঠিক আছে, আর স্ট্যাটিস্টিক্স নিয়ে যা যা আমরা ডেটা পাবো আমাদের রিসার্চ থেকে, সেই সব ডেটা নিয়ে হচ্ছে আমরা সমাজের উপর পড়াশোনা করব, বুঝতে পারবো, টু রিভিল আ ট্রু নেচার অফ হাউ সোসাইটি অপারেটস। এইটা বোঝার জন্য কি একটা সমাজ কি করে কাজ করে, কি করে হচ্ছে সমাজটা হচ্ছে বছরকে বছর চলতেই থাকে, ঠিক আছে। তো এইখানটাতে সেন্ট সাইমন দেখো কি বলছে, সেন্ট সাইমনস কল ফর সায়েন্স অফ সোসাইটি ওয়াজ ব্রিডিং গ্রাউন্ড অফ পজিটিভিজম। এই যে সেন্ট সাইমন যখন বললো না যে আমাদেরকে সায়েন্স ফর সোসাইটি বলে একটা জিনিস লাগবে, সায়েন্স অফ সোসাইটি, এই ও এই জিনিসটা ও অ্যাকচুয়ালিতে কাজ করছিল পজিটিভিজমের উপর, ঠিক আছে। পজিটিভিজম থেকেই হচ্ছে ও সায়েন্স অফ সোসাইটিটাকে ডেভেলপ করতে চেয়েছিল, যেটা পরে গিয়ে হবে সোশ্যাল ফিজিক্স, ঠিক আছে, যেটা পরে গিয়ে সোশ্যাল ফিজিক্সে ডেভেলপ হবে। আর তারপরে সোশ্যাল ফিজিক্সটা হচ্ছে সোশ্যোলজিতে ডেভেলপ হবে। দেখো, দ্য বেসিক অফরমেশন অফ পজিটিভিজম মানে বেসিক্যালি পজিটিভিজমে কি বলা হয়, দ্যাট অল নলেজ রিগার্ডিং ম্যাটার অফ ফ্যাক্ট ইজ বেসড অন পজিটিভ ডেটা অফ এক্সপিরিয়েন্স। বলছে যা কিছু সত্যি, সত্য যা কিছু আছে, ট্রুথ, সত্য যা কিছু আছে সেগুলো হচ্ছে আমরা সাইন্টিফিক্যালি, পজিটিভ ডেটা মানে হচ্ছে সাইন্টিফিক এখানটাতে, ঠিক আছে, আমরা হচ্ছে বিজ্ঞানের থেকে আমরা পাবো, আমরা এক্সপেরিমেন্ট করে যা জ্ঞান আমরা বিজ্ঞান থেকে পাচ্ছি, সায়েন্স থেকে আমরা যা যা জ্ঞানগুলো পাচ্ছি সেগুলোই হচ্ছে ট্রুথ, সেগুলোই হচ্ছে সত্য, আর বাকি সব মিথ্যা। এটা একটা বললো। নেক্সট কি বলছে, দ্য রিল অফ ফ্যাক্ট ইজ পিওর লজিক অ্যান্ড পিওর ম্যাথমেটিক্স। বলছে এই সত্য যেটা এটা পিওরলি মানে একদম পুরোপুরি এটা হচ্ছে লজিকের উপর বেসড, আর পুরোপুরি এইটা হচ্ছে অঙ্কের উপর, ম্যাথস এর উপর বেস, এই সত্যটা, ঠিক আছে। সত্য যেটা, ট্রুথ যেটা, সেটা পুরোপুরি লজিকের উপর বেসড হবে, আর পুরোপুরি সেটা অঙ্কের উপর বেসড হবে। এইখানটাতে হচ্ছে এবার একটা সমস্যা এসে যায়, আস্তে আস্তে করে মানে গত 7 বছর ধরে হচ্ছে অগাস্ট কোত সেন্ট সাইমনের তো অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করছিল। এখন যখন পজিটিভিজমটা এইটা প্রায় ডেভেলপ হয়ে গেছে, ঠিক আছে, মানে এই কনসেপ্টটা, এই আইডিওলজিটা পুরোপুরি সেন্ট সাইমন যে সে ডেভেলপ করে নিয়েছে, তখনই অগাস্ট কোত কি করলো, ও ঝামেলা করে দিল। ও বলল যে পজিটিভিজম যে পেপারটা আপনি যখন লঞ্চ করবেন, পাবলিশ করবেন, তখন সেখানটাতে সাইমনের নাম না, সেইখানটাতে সাইমনের জায়গায় হচ্ছে কোমটের নাম মানে অগাস্ট কোতের নাম থাকতে হবে, এটা বলল। আর এইখানটাতেই তখন হচ্ছে সেন্ট সাইমন আর অগাস্ট কোত দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। ঝগড়া শুরু হয়, আর অগাস্ট কোত কি হয়, ও সেন্ট সাইমনকে ছেড়ে ওর যে অ্যাসিস্ট্যান্টের যে কাজটা করছিল ওই অ্যাসিস্ট্যান্টের পজিশনটা ছেড়ে ও চলে যায়। আর তারপর অগাস্ট কোত আলাদাভাবে হচ্ছে এই পজিটিভিজমের উপর কাজ করা শুরু করে। দেখো এইখানটাতে একটা যে ভুল জিনিসটা করলো, আমি তাও বলবো যে অগাস্ট কোতই ভুল করেছে, তার কারণ হচ্ছে পজিটিভিজম কি জিনিসটা সেটা অগাস্ট কোত নিজেও জানতো না। অগাস্ট কোত তো নিজেও জানতো না পজিটিভিজম জিনিসটা অ্যাকচুয়ালি কি, সেটা তো সব থেকে আগে সেন্ট সাইমন বুঝিয়েছে, তারপরেই সেটাকে আরেকটু মডিফাই করে হচ্ছে অগাস্ট কোত নিজের নাম দিয়ে পাবলিশ করিয়েছে। তো ধোকা যেটা হচ্ছে, বিশ্বাসঘাত যেটাকে আমরা বলি ধোকা, সেটা তো সেন্ট সাইমনের সাথেই করলো আলটিমেটলি। নিজে পজিটিভিজমটাকে যখন ডেভেলপ হয়ে গেল তখন সেটা নাম দেওয়া হয় সোশ্যাল ফিজিক্স, ঠিক আছে, সোশ্যাল ফিজিক্স বলে সেটাকে নাম দেওয়া হয়। দেখো, the first approach to social physics was described by French thinker Henry de Saint-Simon in 1803। সেটাই বলা হচ্ছে যে সোশ্যাল ফিজিক্স, এই পজিটিভিজমটাকে ডেভেলপ করে নেওয়া হলো, কনসেপ্টটাকে, এই পজিটিভিজমের কনসেপ্টটাকে ডেভেলপ করে নেওয়া হলো, এইটাকে এখন একটা শাস্ত্রতে ডেভেলপ করতে হবে। আর সেই শাস্ত্র কি নাম দিতে চাইছে সেন্ট সাইমন, সোশ্যাল ফিজিক্স।
কিন্তু সমস্যাটা জানো কি ছিল, সোশ্যাল ফিজিক্স বলে অলরেডি এরকম একটা ব্রাঞ্চ তোমাদের অ্যানথ্রোপোলজিতে ছিল, ঠিক আছে, অ্যানথ্রোপোলজিতে ছিল। অ্যানথ্রোপোলজির লোকেরা বললো যে আরে এটা তো অলরেডি আমাদের এইখানটাতে আছে, আপনারা কি করে আমাদের এই কনসেপ্টটাকে ইউজ করতে পারেন, আপনারা পারবেন না, আপনাদের উপর কপিরাইট লাগিয়ে দেওয়া হবে। তখন হচ্ছে সেন্ট সাইমন এই সোশ্যাল ফিজিক্সটার নামটা ক্যান্সেল করে দেয়, ঠিক আছে। দেখো, social physics is that science which occupies itself with social phenomena. Social phenomena, phenomena মানে হচ্ছে ঘটনা বা ইভেন্ট। সোশ্যাল ঘটনা মানে সমাজে যা কিছু ঘটনা ঘটছে সেগুলোকে নিয়ে পড়াশোনা করা। কনসিডার ইট ইন দ্য সেম লাইট অ্যাজ অ্যাস্ট্রোনমিক্যাল, যেরকম ভাবে খগোলিক মানে অ্যাস্ট্রোনমি, ঠিক আছে, মানে স্পেসে যা যা ঘটনা ঘটে, ফিজিক্সে যা যা ঘটনা ঘটে, কেমিস্ট্রিতে যেরকম ঘটনা ঘটে, ঠিক আছে, ওইগুলো তো সব সত্যি ঘটনা, ঠিক আছে, আর ওইগুলোকে নিয়ে ভালো করে সায়েন্সের মতন বিজ্ঞানের মতন পড়াশোনা করা হয়। সেইভাবে সমাজে যা কিছু ঘটনা ঘটবে সেইগুলোকেও হচ্ছে সায়েন্সের দ্বারা ভালো করে পড়াশোনা করা হবে, ঠিক আছে। দ্যাট ইজ টু সে অ্যাজ বিং সাবজেক্ট টু ন্যাচারাল অ্যান্ড ইনভ্যারিয়েবল লস। ন্যাচারাল মানে মানে প্রাকৃতিক, আর ইনভ্যারিয়েবল মানে হচ্ছে এমন ল, এমন আইন যেটা হচ্ছে সব জায়গাতে এক, ভ্যারি করে না। ইনভ্যারিয়েবল মানে হচ্ছে ইউনিফর্ম, মানে সব জায়গাতে একই রকম। যেরকম ইয়ে কি বলে, অ্যালবার্ট আইনস্টাইন না, অ্যালবার্ট আইনস্টাইন না, আরে থমাস এডিসন, ঠিক আছে। যেরকম থমাস এডিসন যদি বলছে যে গ্র্যাভিটেশনাল ফোর্স, থমাস এডিসন যে বললো গ্র্যাভিটেশনাল ফোর্সের সম্বন্ধে বলছে, ঠিক আছে। তো এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা আছে, একটা জায়গাতে যদি গ্র্যাভিটেশনাল ফোর্স থাকে, পৃথিবীর চারিদিকে তো গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, এমন তো না একটা মানুষ যে এইখানটাতে গ্র্যাভিটেশন ফোর্স ফেস করছে সে যদি অন্য জায়গাতে যায় সেখানটাতে গ্র্যাভিটেশন ফোর্স গুরুত্ব আকর্ষণ থাকবে না, সেরকম তো কখনো হয় না। সব জায়গাতেই হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স তো আছে, তাই তো। তো সেরকম ভাবে বলছে যে আমাদেরকে সোশ্যাল, সমাজের দিক থেকে আমাদেরকে এমন এমন লস বের করতে হবে যেগুলো পুরো পৃথিবী, পুরো বিশ্ব, সব জায়গাতে, সব সমাজে সেই লস গুলো, সেই আইনগুলো অ্যাপ্লিকেবল হোক, ঠিক আছে। দ্য ডিসকভারি অফ উইচ ইজ দি স্পেশাল অবজেক্ট অফ রিসার্চ। আর এইটারই খোঁজ, এই লস, এই লসেরই খোঁজই হচ্ছে আমাদের রিসার্চের মেইন অবজেক্ট, ঠিক আছে। এটাই হচ্ছে এরকম লজ খোঁজ করারই হচ্ছে আমাদের রিসার্চের পরম উদ্দেশ্য। এইটা হচ্ছে সেন্ট সাইমন বলল, ঠিক আছে। আর নাম কি দিয়েছিল, সোশ্যাল ফিজিক্স। কিন্তু যেহেতু সোশ্যাল ফিজিক্স অলরেডি অ্যানথ্রোপোলজিতে ছিল, ঠিক আছে, তো তার জন্য হচ্ছে ওদের ওকে এই নামটা সরিয়ে নিতে হলো। যতক্ষণে সেন্ট সাইমন চিন্তা ভাবনা করছিল তাহলে আমি এই নতুন শাস্ত্রটা, এই নতুন সায়েন্সটার কি নাম দিই, ততক্ষণেই হচ্ছে আগস্ট কোত এসে গেল নিজের ফিলোসফি নিয়ে। Later on, August Koth got separated from Saint Simon and started working on positivism. আমি আগেই বলে দিলাম যে সেন্ট সাইমন থেকে আলাদা হয়ে আগস্ট কোথ নিজের ইয়েতে কি বলে পজিটিভিজমের উপর কাজ করছিল, ইন অর্ডার টু ডেভেলপ আ নিউ স্ট্রিম অফ ডিসিপ্লিন, সোশ্যাল ফিজিক্স। আর ও চেষ্টা করছিল যে এই সোশ্যাল ফিজিক্স বলে এই শাস্ত্রটাকে ডেভেলপ করা উচিত। কিন্তু ও তো জানতে পেরে গেল যে সেন্ট সাইমন গেছিল আর ওইখানটাতে অ্যানথ্রোপোলজির লোকেরা বললো যে আপনারা এটাকে ডেভেলপ করতে পারবেন না, কারণ অলরেডি এই সোশ্যাল ফিজিক্স বলে একটা ব্রাঞ্চ আমাদের অ্যানথ্রোপোলজিতে আছে, আপনি একটা নতুন নাম নিয়ে আসুন। এখন ওই নতুন নামটাকেও চিন্তা ভাবনা করতে তো সেন্ট সাইমনকে কিছু চিন্তা ভাবনা দরকার ছিল, ওকে তো একটু সময় তো লাগবে। যতক্ষণে বিচারা সেন্ট সাইমন ঘরে বসে চিন্তা ভাবনা করছে সেই ফাঁকে অগাস্ট কোত কি করে, ও চলে যায় নিজের এই পেপারটাকে পাবলিশ করাতে। আর তখন হচ্ছে ও ওইটার নাম দেয় সোশিওলজি, তখন হচ্ছে ওইটার নাম দেয় সোশিওলজি। দেখো, the word sociology is derived from Latin word socius means society. Latin
ওয়ার্ড সোশিয়াস তার মানে হচ্ছে সোসাইটি, এন্ড গ্রিক ওয়ার্ড লোগোস মিনস সায়েন্স। গ্রিক থেকে গ্রিকের যে শব্দটি আছে লোগোস সেটা নিয়েছে, আর ল্যাটিনে যে শব্দটি আছে সোশিয়াস সেটা সেটা নিয়েছে। আর দুটোকে মার্জ করে হচ্ছে তৈরি করে দিল সোশিওলজি। কেমন? দ্য সোশিওলজি কেম অ্যাজ নিউ সায়েন্স অফ সোসাইটি। আর এইভাবে হচ্ছে সোশিওলজি তৈরি হয়ে গেল আমাদের মানে ইয়েতে কি বলে ফ্রান্সে, সরি, ফ্রান্সে হচ্ছে সোশিওলজি একটা নতুন শাস্ত্র ভাবে তৈরি হয়ে আসলো। অগাস্ট কোত কেম টু নোন অ্যাজ ফাদার অফ সোশিওলজি। আর অগাস্ট কোতকে হচ্ছে ফাদার অফ সোশিওলজি বলা হলো কেন? কারণ এই যে নামটা হচ্ছে সোশিওলজি, এটা অগাস্ট কোত নিয়ে এসেছিল। পজিটিভিজম হচ্ছে অগাস্ট কোত আগে আগে ইয়ে করে দিয়েছে, কি বলে পাবলিশ করে দিয়েছে। কেমন? আর যে শাস্ত্রতে হচ্ছে ওই পজিটিভিজমটাকে পাবলিশ করেছে সেই শাস্ত্রটারই নাম ও দিয়ে দিল সোশিওলজি। আর কাজের লোকেরা হচ্ছে অগাস্ট কোতকে হচ্ছে ফাদার অফ সোশিওলজি বলা শুরু করে দিল। এইভাবে হচ্ছে তোমাদের এই সাবজেক্ট সোশিওলজি সমাজশাস্ত্র যেটা, এইটা হচ্ছে তৈরি হয়। এটা অনেক আরো লম্বা হিস্ট্রি আছে, আমি খুব ছোট করেই হচ্ছে তোমাদেরকে এটাকে বোঝালাম। কেমন? এটা আমি তোমাদেরকে বোঝালাম তার কারণ হচ্ছে নেক্সট আমরা তাহলে যে টপিক গুলো শুরু করব, প্রথম যে টপিকটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে সোশ্যাল থিওরি। ঠিক আছে? সোশ্যাল থিওরিতে সব থেকে আগে আমরা যার থিওরিটা পড়বো সেটা হচ্ছে অগাস্ট কোতেরই। যে অগাস্ট কোত এই পজিটিভিজম মানে ও কি বলছিলেন, অগাস্ট কোত এছাড়া আর কি কি থিওরি লিখেছিলেন। ঠিক আছে? তো আমরা হচ্ছে অগাস্ট কোতের থিওরি গুলোকে পড়বো সোশ্যোলজিতে। কেমন? একটা টপিক হচ্ছে এটা, তার জন্য হচ্ছে আমি এই অরিজিন অফ সোশ্যোলজি, সোশ্যোলজি কি করে শুরু হয়েছে সেটা হচ্ছে আমি তোমাদেরকে বোঝালাম। কেমন? তো আশা করি স্টুডেন্ট যে তোমরা সবাই বুঝতেই পেরেছো যে সোশ্যোলজি অ্যাজ আ সাবজেক্ট কি করে তৈরি হলো ফ্রেঞ্চ রিভলিউশন থেকে এখনো পর্যন্ত। ঠিক আছে? এইটার উপর আরো আমরা ডিটেলসে যাব, আরো আমরা এটার উপর মানে পড়বো। এটা খাপে খাপে হচ্ছে আমরা এটা এক একটা করে ক্লাস আমরা করতে থাকবো। আশা করি যে তোমরা আমাদের এই সাবজেক্টটা, এই নতুন সাবজেক্টটা, এই নতুন শাস্ত্রটার সম্বন্ধে একটুখানি বুঝতে পেরেছো। ওই সব স্টুডেন্ট যারা হচ্ছে সোশ্যোলজি নিয়ে পড়তে চাইছো, যাদের একাডেমিকের গাইডেন্স লাগতে পারে, বা যারা বিসিএস বা ইউপিএসসি অপশনালের জন্য যাদেরকে গাইডেন্স লাগতে পারে, যদি তোমাদের এরকম কোনো যদি পরিস্থিতি থাকে, যদি তোমাদের এরকম কোনো গাইডেন্সের যদি হেল্পের যদি দরকার লাগে, তোমাদেরকে আমি একটাই জিনিস সাজেস্ট করবো যে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো। আমরা হচ্ছে তোমাদেরকে 100% গাইডেন্স দিব। তোমাদের সোশিওলজিতে স্কোর করা, পাস করার এইটার গ্যারেন্টি পার্সোনালি আমি তোমাদেরকে দিচ্ছি। কেমন? তো আজকের জন্য তাহলে এতটুকুই থাক। নেক্সট ক্লাসে আমি যেরকম বললাম যে আমি অগাস্ট কোতের এইটা, অগাস্ট কোতের সোশ্যাল থিওরিজ নিয়ে আমরা ডিসকাস করব। কেমন? আশা করি তোমরা সবাই এই ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। নিচে কমেন্ট বক্স আছে, ওইখানটাতে তোমরা কমেন্ট করে বলো যে তোমরা সোশ্যোলজি যারা যারা চিন্তিত আছো, যে সোশ্যোলজি তোমরা কোন কোন টপিক আরো আছে যেগুলো তোমরা চাও যে আমি সেটার ভিডিও বানাই। আমি হাই ডিমান্ডে আমি সেই টপিক গুলোর উপর অবশ্যই ভিডিও বানাবো। কেমন? কোনো অসুবিধে থাকলে কন্ট্যাক্ট করতেই পারো। ঠিক আছে? তো এইভাবে আজকে আমাদের এই ক্লাসটা এখানেতেই শেষ হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ যে তোমরা সবাই আমাদের এই ভিডিওটা দেখলে। এরকম ভাবেই লাস্টে আমি এটাই বলবো, ভালো করে পড়তে থাকো, নিজেদেরকে আপডেট করতে থাকো, আর সব সময় সঙ্গে থাকো দ্য ডোনাসের সাথে। থ্যাংক ইউ এন্ড হ্যাভ আ নাইস ডে।